সরকার চাঁদাবাজি রোধে অবস্থান নিবে, পদক্ষেপ নিবে এবং নিচ্ছে। সরকার কোন দল চাঁদাবাজি করলো, কোন ব্যক্তি চাঁদাবাজি করলো, এটা তো সরকার দেখবে না। এবং কোন বিশেষ দলের দিকে যদি আপনি ইঙ্গিত করে থাকেন তাহলে সেই প্রশ্নটা সেই বিশেষ দলকেই করতে হবে। সরকারের অবস্থান হচ্ছে চাঁদাবাজি বলেন বা অন্য যে কোনো অপরাধী বলেন, সরকার সেগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে যখনই সেটা সরকারের দৃষ্টিতে আসছে। আপনি মোহাম্মদপুরের ঘটনাটার কথা উল্লেখ করেছেন, তো ওই ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন তাতে পরোক্ষভাবে মব জাস্টিসকে সমর্থন করা হয়। সেই জন্য আজকে উপদেষ্টা পরিষদের বৈঠকে উনি কোনো দুঃখ প্রকাশ করেছেন কিনা বা ওনার মন্ত্রের একটা দান উঠেছেন, উনি পদত্যাগ করবেন কিনা এই ব্যাপারে অনুষ্ঠিত হয়েছে। আবারও বলছি যে মব জাস্টিস বা মোরাল পুলিশিং এগুলোর কোনো স্থান বাংলাদেশে নেই। এগুলো ঘটছে সমাজে, যখনই ঘটছে তখনই তার ব্যাপারে আমরা ব্যবস্থা গ্রহণ করছি যেই মুহূর্তে সেটা আমাদের নজরে আসছে। মোহাম্মদপুরের ব্যাপারেও আমি আপনাকে বলেছি যে মোহাম্মদপুরে যেহেতু উভয় পক্ষ মিলে একটি আপোষ করেছে থানাতে, কাজে ওইটা এর বাইরে নেওয়ার স্বপ্রণোদিত হয়ে আর কোনো সুযোগ থাকছে না। আর স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় থাকছেন। আমি রকুনুজ্জামান, আমি আজকে এই বিষয়টা নিয়ে আপনি বলছেন যে ফৌজদারি অপরাধের ক্ষেত্রে এবং সালিশি দুপক্ষ মিলে এটা আসলে কতটা আইন সিদ্ধ থেকেই যায়। এটা হচ্ছে যে আপনার অপরাধের মাত্রার উপর নির্ভর করবে। এখন যদি কোনো অপরাধে কোনো পক্ষ যে নিজেকে ভুক্তভোগী মনে করে সে মামলা দায়ের করতে না চায়, তখন এটা নির্ভর করবে ফৌজদারি অপরাধটা কোন ধারায় এবং কত পানিশমেন্টটা কত দিয়ে বলা হয়েছে সেটা দিয়ে। এখানে যেহেতু দুইটা পক্ষই বলেছে যে তারা যে ঘটনাটা ঘটেছে এটাকে তারা ফৌজদারি মনে করছে না, তারা মনে করছে কথা কাটাকাটির এক পর্যায়ে এই ঘটনাটা ঘটেছে এবং কথা কাটির এক পর্যায়ে এই ঘটনাটা ঘটেছে এবং এটাকে তারা ক্রাইম হিসেবে নিচ্ছেন না এবং তারা উভয় পক্ষ আলোচনা করে ব্যাপারটা মীমাংসা করে নিয়েছেন, ফলে এটা নিয়ে তারা আর এগোতে চান না। নারী জার্নালিস্টদের মধ্যে একজন এই সুইটি, এনি কোশ্চেন? সুইটিকে আজকে প্রশ্ন করতেই হবে। বারবার করে মধ্যস্থতার মতো ব্যাপারগুলো করছে এবং যা আমরা শুরু থেকে দেখতে পাচ্ছি এসব ক্ষেত্রে সরকার যথেষ্ট চেষ্টা করছে বলে আমরা বারবার করে জানতেও পারছি, কিন্তু সমাধান কেন হচ্ছে না? এরকম যে আগে দলীয় সরকার যখন ছিল তাদের হেলমেট বাহিনী বলি বা তাদের অনেক নিজস্ব লোকজন ছিল তাদেরকে দিয়ে ব্যবহার করতে পারতো, আর এখন পুলিশকে আমরা সেভাবে পাচ্ছি না বলে কি? কিন্তু এটা আসলে সমাধানটার আর কোনো উপায় বের করছে কিনা সরকার? জনগণ কিন্তু অসহায় বোধ করছে। জি, আজকে এটা নিয়ে কথা হয়েছে যে একটা ব্যাপক প্রচারণা এবং সচেতনতার দিকে আমাদের যেতে হবে। আসলে দলীয় সরকারের সময়ও মব জাস্টিসের ঘটনাটা ঘটে এবং মোরাল পুলিশিং এর ঘটনাটা ঘটে। এগুলো নিয়ে প্রচুর আর্টিকেল আপনারাও লিখেছেন, খবরও আপনারা ছাপিয়েছেন। আমাদের কাছে মনে হয় যে যেহেতু পূর্ণ উদ্যমে যখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নেমে যাবেন তখন হয়তো এই সমস্যাটার মাত্রাটা কমে আসবে। আর জনগণ যেন সবসময় জানে যে এরকম কোনো মব জাস্টিস করার কোনো সুযোগ নেই। যদি কোনো মব জাস্টিসের মুখোমুখি কেউ হন, সরকার সবসময় তার পাশে দাঁড়াবে। আপনি মোহাম্মদপুরের ঘটনাটার পাশাপাশি যাই, কক্সবাজারে আমরা দেখেছি একজন পুলিশ সদস্যকে এরকম হয়রানির মুখোমুখি হতে হয়েছে। কাজে পুরো আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং উত্তরণের সাথে সাথে আশা করি এই পরিস্থিতিটা এখনের থেকে আরো অনেক বেশি নিয়ন্ত্রণে চলে আসবে। আমি বলছিলাম হাসিনা সরকারের 26 জন বিভিন্ন সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছিলাম। তো তারা তো তাদের বিভিন্ন সুবিধাজনক সময়ে আসলে সেনানিবাস ছেড়ে গেছে, তাদেরকে বিচারের আওতায় আনা বা এই ঘটনা কিভাবে ঘটবে সেটি নিয়ে আপনারা একটা তদন্ত করার কথা বলেছিলেন এর আগে একবার প্রেস ব্রিফিংয়ে। সে বিষয়ে কতদূর? তাদের সঙ্গে
বর্তমানে দেশের আইন শৃঙ্খলা একটা অবনতির যোগসূত্র পাওয়ার কথা অনেকে বলছেন, সে বিষয়গুলো কি আপনারা দেখছেন? একটা বিষয় হয় কি যে আইন শৃঙ্খলার কাঙ্ক্ষিত মাত্রায় উন্নতি বা জনগণ যেমন একেবারেই বা আমরা সকলেই যেমন একেবারেই খুব শান্তি শৃঙ্খলার পরিস্থিতি চাই, সেরকম শান্তি শৃঙ্খলার দিকে উত্তরণে আমাদের আরেকটু সময় লেগে যাচ্ছে। তো আর কোন ঘটনা কোন কারণে ঘটছে অনেকেরই অনেক রকম ব্যাখ্যা থাকে, কিন্তু আসলে সরকারকে তো একটা পদ্ধতি মেনে যেতে হয়। সেই পদ্ধতিতে আমরা যে ঘটনাটা সত্য হিসেবে পাচ্ছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আরেকটা হচ্ছে যে বিষয়টা আপনি উত্থাপন করেছেন যে অনেক অপরাধী যাদেরকে অন্তত জনগণের চোখে বড় রকমের অপরাধী এবং স্বৈরাচারের দোষর হিসেবে বিবেচনা করা হয়, তারা কিভাবে এখান থেকে পালিয়ে যেতে পারলো বা তারা কিভাবে দেশ ত্যাগ করতে পারলো, এগুলো নিয়ে সরকারের সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে, মন্ত্রণালয় আছে, তারা নিশ্চয়ই কাজ করছেন। স্বাধীনতা পুরস্কার বিষয়ে আমরা সামাজিক মাধ্যমে নাম আসছে, এটা চূড়ান্ত হয়েছে কিনা স্বাধীনতা পুরস্কার? স্বাধীনতা পুরস্কারটা কারা পেয়েছেন তাদের চূড়ান্ত তালিকাটা যথাসময়ে আপনাদের সামনে প্রকাশ করা হবে। এইভাবে তো তালিকা প্রকাশ করার নিয়ম নাই, যেভাবে তালিকা প্রকাশ করার নিয়ম সেভাবেই যথাসময়ে যথাযথ পদ্ধতি মেনে তালিকাটা প্রকাশ করা হবে। তবে যেহেতু দিনটার সামনে একটা মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্ত গঠনের প্রক্রিয়া তো অবশ্যই সমাপ্তির পথেই। মাননীয় পরিবেশ উপদেষ্টা, এদিকে আমি পদল রায়, বার্তা 24 কাজ করি এখানে। আমি তো আপনার মন্ত্রণালয়ে ফিরে যেতে চাই। আপনি গত সেপ্টেম্বর 21 তারিখে বলেছিলেন যে বিভাগীয় কমিশনারদের নদী দখল মুক্ত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশের পর আজকে 3-4 মাস পরেও কতটা উন্নতি হলো এবং ঠিক কতটা নদী দখল মুক্ত হবে? আপনি যদি আমার কথাটা দেখেন তাহলে দেখবেন বিভাগীয় কমিশনারদেরকে নদী দখল মুক্ত করতে বলা হয়েছে এমন কোনো কথা আমি বলি নাই। আমি যেটা বলেছি যে প্রত্যেকটা ডিসি কে বলা হয়েছে তার এলাকার একটা করে নদী দখল এবং দূষণ মুক্ত করতে একটা কর্মপরিকল্পনা পাঠাতে। সেই প্রত্যেকটা ডিসি 63টা ডিসি থেকে আমরা কর্মপরিকল্পনা পেয়েছি। এটা নিয়ে কিন্তু বেশ কয়েকটা পত্রিকা রিপোর্টও করেছে তারা কত বাজেট দিয়েছে। কিন্তু আসলে দেখা গেল কোন ডিসি হয়তো বলেছেন 5 লক্ষ, আরেকজন ডিসি বলেছেন 8 কোটি। তো সেইগুলো আমাদেরকে এখন সর্ট আউট করতে হচ্ছে। করে আমরা কতটুকু সময় পাবো সেটা বিবেচনায় আমরা দেখছি যে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে নদী যদি আমরা বেছে নিই, একই সাথে বাংলাদেশের 3টা নদীকে বলা হয় সবচেয়ে দূষিত, সে 3টা যদি আমরা বেছে নিই, আর কক্সবাজার যেহেতু পর্যটনের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কক্সবাজারটাকে আমরা নিই এভাবে করে, আর ঢাকার 4টা দূষিত নদীকে নিই, দূষিত এবং মৃতপ্রায়, তাহলে মোট 13টা নদী নিয়ে প্রাথমিকভাবে আমরা কাজ শুরু করে দিয়েছি। মানে কাজ শুরু মানে কিন্তু এগুলোর কর্মপরিকল্পনা চূড়ান্ত এবং তারপরে বাজেট আনা। তবে আশা করছি এই 13টা নদীকে নিয়ে কাজগুলো আমরা শুরু করে দিতে পারবো। ইতিমধ্যে বিশ্ব ব্যাংক এবং এডিপির সাথে আমাদের কথা হয়েছে, ঢাকার 4টা নদী নিয়ে তারা আমাদেরকে সহায়তা দেবে, আর বাকিগুলো আমরা কর্মপরিকল্পনা এবং বাজেট চূড়ান্ত হওয়ার পর অন্তত কাজগুলো শুরু করে দিয়ে যাব। আর আপনি আরেকটা জিনিসও দেখেছেন যে ইতোমধ্যে 2400 ইন্ডাস্ট্রিকে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে যারা নদীগুলোকে দূষণ করছে। তবে নদী দূষণের একটা বড় ক্ষেত্র কিন্তু হচ্ছে আমাদের সিওয়েজ, আমাদের পয়ঃবর্জ্য। এই পয়ঃবর্জ্যটা আমাদের দাসের কান্দিতে প্ল্যান্ট হয়েছে কিন্তু সংযোগ পাইপটা হয়নি, কাজে সেখানে আমাদের একটা বড় সমস্যা রয়ে যাবে।